সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের রংপুর সরকারি সিটি কলেজে উদ্ভিদবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে নিয়োজিত আছি, শামীমা লিজা। আমরা তোমাদেরকে অনলাইনে ক্লাস শুরু করেছি, যেহেতু তোমাদের সামনাসামনি ক্লাস নেওয়া এখন সম্ভব হচ্ছে না করোনাকালীন এই দুর্যোগের সময়ে। তো আজকে এই অনলাইনের দ্বিতীয় ক্লাসটি আমি নিচ্ছি। প্রথম ক্লাসে আমরা সেল কি, সেল কত প্রকার কী কী, এগুলো নিয়ে একটু আলোচনা করেছিলাম। আজকে যে কোষ যে দু ধরনের হয়, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, তার মধ্যে আমি উদ্ভিদ কোষ নিয়ে আলোচনা করব। যদি আমরা একটু রিভিউ করি আগের ক্লাসটা, যে সেল কি তোমাদের নিশ্চয়ই মনে আছে। সেল বলতে আমরা কী বুঝি? সেল হচ্ছে যে জীবের গঠন এবং কার্যকরী একক। তো এই সেল আমরা আগে জেনেছিলাম যে সেল হচ্ছে কি সেলুলার শব্দ থেকে এসেছে, একটা ল্যাটিন শব্দ ছিল যার অর্থ ছিল ছোট কুঠুরি বা ছোট ছোট প্রকোষ্ঠ। তো যাই হোক, আমরা আজকে একটু বোর্ডে চলে যাই। তো আমরা যেই সেলের কথা যে বলছি, সেই সেলগুলো কিন্তু আসলে আমরা খালি চোখে দেখতে পাই না, এগুলোকে মাইক্রোস্কোপে দেখতে হয়। কিন্তু এই মাইক্রোস্কোপে যে দেখতে হয়, নিশ্চয়ই তার একটা পরিমাপও করা যায়, একটা উপায় অবশ্যই আছে। যে সেলের যে অন্যান্য যে উপাংশগুলো থাকে বা যে সেল অর্গানিকগুলো থাকে, সেগুলো তো নিশ্চয়ই একটা পরিমাপ বা একটা এককে প্রকাশ করা হয়। তো সেগুলোকে যেই পরিমাপে বা যে এককে প্রকাশ করা হয়, সেটাকে আমরা বলছি মাইক্রোমিটার অথবা মাইক্রন। সেলের উপাংশগুলোকে যে এককে প্রকাশ করা হয় তাকে বলা হয় মাইক্রোমিটার বা মাইক্রন। একটি হিসাব আছে যে 1 মাইক্রন সমান কত? 1 মাইক্রন সমান 0.001 মিলিমিটার। তাহলে আমরা বুঝতেই পাচ্ছি যে একটা কোষে যে বিভিন্ন যে অর্গানিকগুলো থাকে সেগুলো কতটা ছোট হতে পারে, এবং এগুলোকে মাইক্রোস্কোপ ছাড়া খালি চোখে কিছুতেই দেখা সম্ভব না। তো আমরা আজকে একটি সেলের চিত্র আঁকবো। এর আগেও তোমাদেরকে উদ্ভিদ কোষের একটি চিত্র এঁকে দেখিয়েছিলাম। যেহেতু আজকে আমরা সেলের যে উপাংশ অঙ্গগুলো আছে, অর্গানিকগুলো আছে, বা সেই সেলটাকে কয়টা অংশে আমরা ভাগ করতে পারি, সেইটা আলোচনা করার জন্যই আমরা আবার আজকে এই উদ্ভিদ কোষের চিত্রটা আঁকছি। তোমরা একটু খেয়াল করে দেখো যে আমরা জানি যে উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য হলো তার একটি কি কোষ প্রাচীর থাকবে। তাহলে বাহিরের যেই পর্দাটি আছে সেটা কিন্তু একটা কোষ প্রাচীরের চিত্র। বাইরে যে পর্দাটা থাকবে সেটা হচ্ছে কি কোষ প্রাচীর, অর্থাৎ ভেতরের সমস্ত আবরণগুলোকে ঘিরে বাহিরে যে একটা পর্দা থাকবে তাকে বলা হয় কোষ প্রাচীর। তো এটা হচ্ছে একটা কোষ প্রাচীর বাহিরেরটা, এবং ভিতরের সমস্ত অংশগুলোকে এই কোষ প্রাচীর নিচে যে পর্দাটা দ্বারা আবৃত থাকে তাকে বলা হয় কোষ ঝিল্লি। আমরা দেখাই, দেখো বাইরের চিত্রটাকে বলছি কোষ, বাইরের অংশটা হচ্ছে কোষ প্রাচীর। এটা কি সেলুলোজ, হেমিসেলুলোজ এই পদার্থগুলো দ্বারা গঠিত। এটা খুব শক্ত একটা প্রাচীর, এবং তার ভিতরে যেই স্থিতিস্থাপক বৈষম্যভেদ্য যে একটা ঝিল্লি থাকে তাকে বলা হয় প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি বলা হয়। এবং এই যে কোষ ঝিল্লি বললাম, এই ভিতরে যে পর্দাটা সেটাকে বলা হচ্ছে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি কিন্তু শুধুমাত্র মানে কোষ ঝিল্লিটা প্রাণী কোষে থাকে, কিন্তু তার বাইরে কিন্তু কোষ প্রাচীর থাকে না। প্রাণী কোষ উদ্ভিদ কোষের মধ্যে মোট পার্থক্য এটাই। তো যেমন দেখো ভিতরে যে অংশগুলো থাকে সমস্তটাই কিন্তু হচ্ছে সজীব অংশ। কোষ ঝিল্লির ভিতরে যা কিছু থাকবে সমস্তটা হচ্ছে সজীব অংশ। এই সজীব অংশ কোষ ঝিল্লির ভিতর থেকে এই প্রান্ত থেকে এই প্রান্তে, তার মধ্যে যতগুলো অংশ আছে সমস্তটা সজীব অংশ, এবং এই অংশটাকে বলা হয় প্রোটোপ্লাজম। ভিতরে যা কিছু আছে সমস্তটাই হচ্ছে কি প্রোটোপ্লাজমের অংশ। তো এখানে ভিতরে কি কি আছে? ভিতরে কিন্তু অনেক অর্গানিলস আছে। তার মধ্যে আমি এঁকে দিচ্ছি, দেখো একটু। এটা হচ্ছে একটা কোষ গহ্বর বা ভ্যাকিউল, এটাকে বলা হয় ভ্যাকুল বা কোষ গহ্বর। উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই কোষ গহ্বরটা যেহেতু সেন্টারে না, একটু পাশে থাকে, যার কারণে কিন্তু নিউক্লিয়াসটা মধ্যখানে থাকতে পারে না। প্রাণী কোষে কিন্তু নিউক্লিয়াসটা কোষের ঠিক সেন্টারে থাকে। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে যেহেতু কোষ গহ্বরটা বড় একটা কোষ গহ্বর, কোষের বেশ খানিকটা জায়গা জুড়ে থাকে, যার জন্য নিউক্লিয়াসটা কোষের এক প্রান্তে অবস্থান করে। নিউক্লিয়াসটা আঁকি। ছবি আঁকাটা খুব সুন্দর হচ্ছে না, তোমরা সুন্দর করে বই থেকে দেখে এঁকে নিও।
নিউক্লিয়াসের বাহিরের যে আবরণটা তাকে কিন্তু বলা হয় নিউক্লিয়ার এনভেলপ। নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়ার এনভেলপ এটা কিন্তু দ্বিস্তরী, দেখো দেখাই যাচ্ছে এটা দ্বিস্তরী। এর কিন্তু এই বাইরের প্রান্তটা, এই দ্বিস্তরের যে বাহিরের যে লেয়ারটা আছে সেটা কিন্তু কোষ ঝিল্লির সঙ্গে যুক্ত থাকে। এটাকে বলা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু দুই ধরনের হয়, একটা মসৃণ আর একটা অমসৃণ। নিউক্লিয়াসের সঙ্গে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা থাকে তার উপরে কিন্তু কিছু রাইবোজোম দানা থাকে, রাইবোজোম থাকে। এই রাইবোজোম থাকার কারণে এটা কিন্তু মসৃণ না, এই এন্ডোপ্লাজমিকটা হচ্ছে কি অমসৃণ। সেজন্য আমি এখানে লিখে দিচ্ছি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। নিউক্লিয়ার এনভেলপের সাথে থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা হচ্ছে কি অমসৃণ। এখানে রাইবোজোম দানা উপস্থিত থাকার কারণে সেটা অমসৃণ দেখায়। এবং নিউক্লিয়ার মেমব্রেনের ভিতরে কি থাকে একটা জিনিস খেয়াল করে দেখো, যে বাইলেয়ার যে বললাম বাহিরে যে নিউক্লিয়ার এনভেলপটা বাইলেয়ার, এর মাঝে কিন্তু কিছু কিছু ছিদ্র আছে যেটাকে বলা হয় কি নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্র। এবং এই যে নিউক্লিয়ার রন্ধ্র বললাম তার নিউক্লিয়াসের মাঝে কিন্তু একটা তরল পদার্থ থাকে, তরল মাতৃকা থাকে, যেটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম। এবং এই নিউক্লিওপ্লাজম এই তরল পদার্থের মধ্যে কিন্তু একটা কি গোলাকার একটা বস্তু দেখা যায়, যেটাকে বলা হয় কি নিউক্লিওলাস। নিউক্লিওলাস। এই নিউক্লিওপ্লাজমের মধ্যে কিন্তু আর কি থাকে, ক্রোমাটিন থাকে, নিউক্লিয়ার ক্রোমাটিন বা ক্রোমোজোম থাকে, এটাকে বলা হচ্ছে কি নিউক্লিয়ার, সংক্ষেপে লিখছি নিউক্লিয়ার রেটিকুলাম অথবা ক্রোমোজোম, যেটা বংশগতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান, বংশগতীয় বস্তু। এখন এই নিউক্লিয়ার যে রেটিকুলাম বললাম, এই নিউক্লিয়ার রেটিকুলামের সঙ্গে যদি নিউক্লিওলাসটা যে প্রান্তে যুক্ত থাকে, নিউক্লিওলাসটা যে জায়গাটা সংযুক্ত থাকে তাকে কিন্তু আমরা স্যাট ক্রোমোজোম বলি, তোমরা জানো। তো দেখো নিউক্লিয়াসে আমরা কি কি পাচ্ছি, নিউক্লিয়াসে আমরা পাচ্ছি নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, ক্রোমোজোম, নিউক্লিয়ার রন্ধ্র এবং নিউক্লিয়ার এনভেলপ। মূলত এই সমস্ত অংশগুলো নিয়েই নিউক্লিয়াস গঠিত। নিউক্লিয়াস এই অংশগুলো নিয়েই গঠিত। তো যাই হোক, নিউক্লিয়াসের সঙ্গে যেটা থাকছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেটাকে আমরা কিন্তু অমসৃণ বলছি। তাহলে কি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, সেটা আমি এখানে একটু দেখাচ্ছি। হচ্ছে কি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং এই নিউক্লিয়াসের কাছাকাছি কিন্তু আবার থাকে গলজি বডি। গলজি বডি। এবং আর থাকে কি রাইবোজোম থাকে। রাইবোজোম, যখন রাইবোজোম গুলো গোলাকার হয়ে অবস্থান করে, অনেকগুলো রাইবোজোম, তখন দেখতে মুক্তোর মতো লাগে, তখন সেটাকে কিন্তু পলিজোম বলে। আর এমনিতে মুক্তভাবে যখন থাকছে তখন আমরা সেটাকে বলছি কি রাইবোজোম। এই রাইবোজোম কিন্তু দু ধরনের হয়, একটা হচ্ছে কি 70S রাইবোজোম এবং আরেকটি হচ্ছে 80S রাইবোজোম। তোমরা জানো 70S আর 80S কি? আমরা জানি যে উদ্ভিদ কোষ নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল আর একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। তো প্রোক্যারিওটিক যেটা আদি কোষ, সেই আদি কোষে কিন্তু আমরা 70S মানে রাইবোজোম দেখতে পাই, যেটা কিন্তু
50s ও 30s এই দুটা একক নিয়ে গঠিত 70s রাইবোজোমটা, যেটা আদি কোষের ক্ষেত্রে ঘটে। আর প্রকৃত কোষ যেটা মানে উদ্ভিদ কোষ একটা প্রকৃত কোষ কেন? কারণ এখানে নিউক্লিয়াসের গঠনটা সুসম্পন্ন, এই কারণে কিন্তু এটা হচ্ছে কি একটা সুকেন্দ্রিক কোষ বা প্রকৃত কোষ। এবং এখানে কিন্তু রাইবোজোমটা হচ্ছে 80s মানে 80s কে যদি আমরা বিভক্ত করি তাহলে কি পাবো? 80s কে বিভক্ত করি তাহলে আমরা সেটা পাবো 60s ও 40s, এই দুইটা উপ একক দ্বারা এই 80s রাইবোজোম গঠিত। তো যাই হোক, এই রাইবোজোম থাকে এবং আরো থাকে এখানে কি লাইসোজোম। লাইসোজোমটা কি? আমরা জানি যে লাইসোজোম হচ্ছে একটা হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে লাইসোজোম, যেটা কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে অবশ্যই তাকে লাইসোজোম না বলে তাকে কিন্তু আমরা এসপেরিজোম বলি, এসপেরিজোম। এছাড়া ভিতরে যে তরলটা আছে, এই তরল যেটা কলয়েডাল বস্তুধর্মী জেলির মতো পদার্থ দ্বারা গঠিত, এই অংশটাকে কিন্তু বলা হয় সাইটোপ্লাজম। জায়গা হবে সাইটোপ্লাজম, মাতৃটাকে কিন্তু সাইটোসোলও বলে। সাইটোপ্লাজম, এই তরলটাকে বলা হচ্ছে কি সাইটোপ্লাজম। এই কোষ ঝিল্লি এই প্রান্ত থেকে এই প্রান্ত মানে দুই সমস্ত এই কোষ ঝিল্লি দ্বারা আবৃত ভিতরে সমস্ত অংশটাকে, সজীব সমস্ত অংশটাকে বলা হয় প্রোটোপ্লাজম। এবং এই যে তরলের মধ্যে এই অর্গানিজমসগুলো ভেসে আছে সেই তরলটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের যে মাতৃকাটা তাকে কিন্তু বলা হয় সাইটোসোল। তো আরো কিছু আছে, যেমন কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু আরো কয়েকটা উপাদান আছে, সেটাকে একটা হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কি? আমরা জানি যে ক্লোরোপ্লাস্ট হলো উদ্ভিদের খাদ্য তৈরির একটা মানে কারখানা বা একটা অঙ্গন হিসেবে তাকে চিহ্নিত করা হয়। কারণ ক্লোরোপ্লাস্টে সেখানে কি সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা সম্পূর্ণ আমরা জানি, সেখানে শীর্ষেচ্ছা জাতীয় খাদ্য তৈরি হয়। তো এই ক্লোরোপ্লাস্টে কিরকম সেটাও কিন্তু একটা দ্বিস্তরী আবরণ দ্বারা গঠিত। উদ্ভিদ কোষে অসংখ্য ক্লোরোপ্লাস্ট দেখা যায় এবং সেখানে ক্লোরোপ্লাস্টের ভিতরে যেটা কি থাকে, অসংখ্য গ্রানা থাকে। গ্রানাগুলো আবার কিভাবে থাকে? এক একটা থাইলাকয়েড পরপর সজ্জিত হয়ে ফল আকৃতির যে থাইলাকয়েডগুলো আছে সেগুলো একটা পর একটা চাকতির মতো একটা পর একটা সজ্জিত হয়ে গ্রানাম চক্র গঠন করে। এবং সেগুলো কি দ্বারা যুক্ত থাকে? সেগুলো এই স্ট্রোমা ল্যামিনি দ্বারা যুক্ত থাকে। এগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আমি একটা ক্লোরোপ্লাস্টের ছবি আঁকলাম। তো ক্লোরোপ্লাস্ট হচ্ছে কি? কোষের মানে খাদ্য তৈরির একটা অর্গানিল। এবং এই ক্লোরোপ্লাস্টে কি থাকে? গ্রানা থাকে, যেটা গ্রানাগুলো আবার কি দ্বারা যুক্ত থাকে? স্ট্রোমা ল্যামিনি দ্বারা যুক্ত থাকে। এটা একটা বাইলেয়ার একটা অঙ্গাণু। আর কি থাকে? কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা অঙ্গাণু হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আমরা জানি একে শক্তি ঘর হিসেবে চিহ্নিত করা হয়। কেন শক্তি ঘর হিসেবে চিহ্নিত করা? এখানে প্রচুর পরিমাণে এটিপি তৈরি হয়, শ্বসন প্রক্রিয়ায় ক্রেবস চক্র সংঘটিত হয়, যেখানে প্রচুর পরিমাণে এটিপি তৈরি হয়, যার জন্য একে বলা হয় শক্তি ঘর। এটাও বাইলেয়ার। এবং এখানে কিন্তু এই ক্রিস্টি মানে ভাঁজে যে অংশগুলো আছে সেখানে কিন্তু প্রচুর অক্সিজেন থাকে। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। একটা যখন মাইটোকন্ড্রিয়া থাকবে তখন সেটাকে আমরা একবচনে বলি মাইটোকন্ড্রিয়াম, বহুবচন মাইটোকন্ড্রিয়া। এটাকে বলছি ক্লোরোপ্লাস্ট। আরো কিছু অর্গানিল থাকে, যেমন এখানে যেটা আছে যেটাকে বলছি পিনোসাইটিক কোষকা। পিনোসাইটিক কোষকা বলে এটাকে। আরো থাকে মাইক্রোটিবিউলস থাকে, যেটাকে কোষের স্কেলিটন বলা হয়, কোষের কঙ্কাল বলা হয় মাইক্রোটিবিউলস। এই হচ্ছে মূলত উদ্ভিদ কোষের বিভিন্ন অংশগুলো আমি দেখানোর চেষ্টা করলাম। আমি আরেকবার একটু দেখাচ্ছি যে কোষের বাইরের সবচেয়ে যে শক্ত যে লেয়ারটা আছে তাকে বলা হয় কোষ প্রাচীর। এটা উদ্ভিদ কোষের একটা অন্যতম বৈশিষ্ট্য, যেটা প্রাণী কোষে কিন্তু অনুপস্থিত।
এবং এই উদ্ভিদ কোষের এই কোষ প্রাচীরের ঠিক নিচে যেই লেয়ারটা আছে সেটা সজীব একটা অংশ এবং একে বলা হচ্ছে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। এই প্লাজমা মেমব্রেনটা যে কোষীয় যে বস্তুগুলো আছে সমস্ত বস্তু থেকে ঘিরে রাখছে এবং এই সমস্ত বস্তু ভিতরে যে তরল যে সমস্ত অংশটা এই অর্গানিলস সহ সমস্ত অংশটাকে বলা হয় প্রোটোপ্লাজম। এবং প্রোটোপ্লাজমের মধ্যে মানে যে তরলটা আছে, যে তরলের মধ্যে এই অর্গানিলগুলো বেশি থাকে সেই তরলটাকে কিন্তু বলা হয় সাইটোপ্লাজম, যেটা কলেরাধর্মী একটা অর্ধস্বচ্ছকে একটা তরল আর কি, কলেরাধর্মী একটা বস্তু জেলির মতো দেখতে। এবং এর মধ্যে যে অর্গানিলসগুলো ভেসে আছে সবচেয়ে যে বড় যে একটা অর্গানিল দেখা যাচ্ছে এখানে ফাঁকা জায়গা, সেটাকে বলা হচ্ছে কোষ গহ্বর বা ভ্যাকুওল। যেহেতু ভ্যাকুওলটা কোষের মানে বেশ খানিকটা জায়গা জুড়ে অবস্থান করে, যার কারণে নিউক্লিয়াসটা কিন্তু মধ্যে অবস্থান করতে পারে না, সেটা একপাশে সরে যায়। এবং এই নিউক্লিয়াসের সঙ্গে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা থাকে তাকে বলা হচ্ছে কি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কেন? কারণ হচ্ছে এখানে রাইবোজোম টানা উপস্থিত হওয়ার কারণে একে অমসৃণ দেখায় বলে একে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে, যার এক প্রান্তে কিন্তু কোষ ঝিল্লি থেকে মানে কোষ ঝিল্লির সঙ্গে যুক্ত হয়েছে। আচ্ছা, আর কি আছে? আর এখানে আমাদের মাইটোকন্ড্রিয়ান, যাকে বলা হয় কোষের শক্তি ঘর, যেখানে পর্যাপ্ত পরিমাণে এটিপি তৈরি হয়, যেটা কোষের বিপাকীয় কাজে অংশগ্রহণ করে। আর হচ্ছে ক্লোরোপ্লাস্ট, যেটা উদ্ভিদ কোষের অন্যতম একটা বৈশিষ্ট্য, কারণ এই ক্লোরোপ্লাস্ট না থাকলে উদ্ভিদ তার খাদ্য তৈরি করতে পারতো না, যেটা প্রাণী কোষে অনুপস্থিত। এই ক্লোরোপ্লাস্টের ভিতরে কি থাকছে? গ্রানা থাকছে, যে গ্রানাগুলো হচ্ছে অনেকগুলো থাইলাকয়েড একটা পর একটা সজ্জিত হয়ে একটা গ্রানা তৈরি করে, এবং সেই গ্রানাগুলো অনেকগুলো গ্রানাগুলো কি করছে? স্ট্রোমা ল্যামিনা দ্বারা কিন্তু যুক্ত থাকে, এবং এখানে কিন্তু সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সংঘটিত হয়, যার ফলে কি এক্সট্রা জাতীয় খাদ্য তৈরি হয়। আর এটাকে বলছি মাইক্রোটিবিউলস, যেটা কোষের কঙ্কাল হিসেবে কাজ করে। রাইবোজোম থাকে, বলেছি আমরা আগে, রাইবোজোম হচ্ছে প্রকৃত কোষের ক্ষেত্রে রাইবোজোম 80S মানের হয়, আর আদি কোষের ক্ষেত্রে 70S মানের হয়। আর লাইসোজোম, যেটা উদ্ভিদ কোষের ক্ষেত্রেও থাকে, প্রাণী কোষও থাকে, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা লাইসোজোমকে সাধারণত এসফেরোজোম বলি, যেটা থাইরোলাইটিক এনজাইম ক্যারি করে। আর হচ্ছে গলজি বডি থাকে নিউক্লিয়াসের কাছাকাছি জায়গায়। এই হচ্ছে মূলত আমাদের কোষের গুরুত্বপূর্ণ কিছু অর্গানিলস যে আমি ছবিতে দেখালাম। এখন আসো তাহলে এটা থেকে বুঝতে পারি যে আমরা একটা কোষকে, তাহলে একটা আদর্শ উদ্ভিদ কোষকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা ভাগে আমরা কি বলছি? দুইটা ভাগ করতে পারি, একটা হচ্ছে জড়বস্তু আর একটা হচ্ছে কি প্রোটোপ্লাজম। জড়বস্তু কোনটা হবে? জড়বস্তু যেটা কোষ প্রাচীর, যেটা জড়, যেটা সেলুলোজ এবং হেমোসেলুলোজ দ্বারা গঠিত। এখানে কিন্তু সজীব কোনো উপাদান নেই। এই কোষ প্রাচীরটাকে আমরা বলছি কি জড়বস্তু। এবং আর কি আছে? কোষস্থ নির্জীব কিছু বস্তু থাকে, যেটা কোষে বিভিন্ন বিপাকীয় কার্যাবলীর মাধ্যমে নিঃসৃত হয় বা সঞ্চিত হয়, সেগুলো এই কোষের ভেতরে অবস্থান করে। সেগুলোকে আমরা আবার কোষস্থ নির্জীব বস্তুকে আমরা আবার তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ এবং বর্জ্য পদার্থ। কোষস্থ নির্জীব বস্তুকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারছি, কি সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ এবং বর্জ্য পদার্থ। সঞ্চিত পদার্থের মধ্যে আমরা কি বলছি? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। এগুলি কিন্তু কোষীয় বিপাকের ফলে, যেমন ধরুন ক্লোরোপ্লাস্টে যখন সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সংঘটিত হচ্ছে তখন কিন্তু সেখানে কি হবে? কার্বোহাইড্রেট জাতীয় খাবার তৈরি হবে, সুতরাং কার্বোহাইড্রেট সঞ্চিত থাকছে। প্রোটিন, এরকম এই কোষীয় বিপাকের কার্যাবলীর ফলে কিন্তু প্রোটিনটা তৈরি হয়, লিপিড তৈরি হয়। এগুলো পর সঞ্চিত পদার্থ হিসেবে চিহ্নিত করছি। আর কিছু আছে নিঃসৃত পদার্থ, মানে এখান থেকে বিভিন্ন কোষীয় কার্যাবলীর মাধ্যমে বা সারজাতিক প্রক্রিয়ার মাধ্যমে কিছু জিনিস নিঃসৃত হয়, সেটা হচ্ছে পিগমেন্ট ক্লোরোফিল যেরকম থাকে সেরকম একটা পিগমেন্ট, এনজাইম, নেকটার। আচ্ছা, আর হচ্ছে বর্জ্য পদার্থ, যেগুলো কি বর্জ্য হিসেবে নিঃসৃত হচ্ছে, রেজিন, ট্যানিন, পাম, ল্যাটেক্স, অ্যালকালয়েড, বিভিন্ন জৈব অ্যাসিড, উদ্বায়ী তেল, খনিজ ক্রিস্টাল। এটা মূলত জড় বস্তু হিসেবে আমরা এগুলোকে কাউন্ট করছি। এখন প্রোটোপ্লাজম যেটা বললাম, প্রোটোপ্লাজম কি বললাম? যে কোষ ঝিল্লি দ্বারা আবৃত কোষের সমুদয় অংশ, সজীব সমুদয় অংশটাকে বলা হচ্ছে কি প্রোটোপ্লাজম। আমরা জানি যে কোষের প্রোটোপ্লাজম শতকরা প্রায় 80 থেকে 90 ভাগে কিন্তু পানি উপস্থিত থাকে প্রোটোপ্লাজমে। তো প্রোটোপ্লাজমের কে আবার আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে কি কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। কোষ ঝিল্লি তো বললাম যে বাইরে এই সমস্ত অংশটাকে যে ঘিরে আছে, যে প্রথম যে পর্দাটা, তাকে বলা হচ্ছে কোষ ঝিল্লি, প্লাজমা মেমব্রেন, যেটাকে প্রোটিন দ্বারা গঠিত। আচ্ছা, এই কোষ ঝিল্লি গেল। সাইটোপ্লাজমটা কি? সাইটোপ্লাজমের ভিতরে যে অর্ধ স্বচ্ছ যে তরলটা আছে, যেটা জেলি সদৃশ্য, সেটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম মাতৃকাকে কিন্তু বলা হয় সাইটোসোল। সাইটোপ্লাজম একটা ভাগ করছে সাইটোমাতৃকা, সাইটোমাতৃকাকে সাইটোসোলও বলে। সাইটোসোল। আর সাইটোপ্লাজম কি কি অঙ্গাণু থাকছে আমাদের দেখিয়ে দিলাম, যে প্লাস্টের মধ্যে কি থাকে? ক্লোরোপ্লাস্ট থাকছে, তারপর হচ্ছে কি মাইটোকন্ড্রিয়াম থাকছে, গলজি বডি থাকছে, এই মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর হচ্ছে রাইবোজোম, লাইসোজোম, মাইক্রোটিবিউলস,
সেন্ট্রোজোম থাকে, গ্লাইকোসোম থাকে, কোষ গহ্বর থাকে, মাইক্রোফিলামেন্ট থাকে, এই সবগুলোই হচ্ছে কি তোমার এই সাইটোপ্লাজমে ভাসমান এই অর্গানেলসগুলো। আর থাকে কি এরপর আরেকটা ভাগে ভাগ হচ্ছে কি নিউক্লিয়াস। নিউক্লিয়াস আমি আগে দেখিয়েছি যে নিউক্লিয়াসে কি কি আছে। নিউক্লিয়াসের বাইরে যে লেয়ারটা সেটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার এনভেলাপ, ভিতরে যে নিউক্লিয়াসের যে বাইরে লেয়ার মাঝে মাঝে যে ছিদ্রগুলো আছে সেটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র, ভিতরের সমস্ত তরলটাকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম, এবং যে গোল একটা বস্তু দেখা যাচ্ছে গোলাকার একটা বস্তু সেটাকে আমরা বলছি নিউক্লিওলাস, এবং ভিতরে থাকে কি ক্রোমোসোম বা নিউক্লিয়ার ক্রোমাটিন, এবং এই নিউক্লিয়ার ক্রোমাটিনের মধ্যে যদি কখনো নিউক্লিওলাস যুক্ত থাকে তাহলে সেটা বলা হয় নিউক্লিওলাস। এই সমস্ত অংশটা নিয়ে হচ্ছে কি নিউক্লিয়াস। তো আমরা আশা করি যে উদ্ভিদ কোষের এই গঠনটা আমরা বুঝতে পেরেছি, এবং উদ্ভিদ কোষের যে ভিতরে যে অর্গানেলসগুলো আছে সেই অর্গানেলসগুলোকে আমরা আদর্শ উদ্ভিদ কোষে এই অর্গানেলসগুলো আমরা কয়টা ভাগ করতে পারি এবং কীভাবে ভাগ করতে পারি সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা নেক্সট ক্লাসে এই যে কোষের যে অর্গানেলসের মধ্যে বাহিরে যে সবচেয়ে যে বাইরে যে লেয়ারটা আছে যেটাকে বলা হচ্ছে কোষ প্রাচীর, আমরা নেক্সট ক্লাসে কোষ প্রাচীরটা নিয়ে আলোচনা করবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে, ইনশাআল্লাহ আমি সেভাবে দেখানোর চেষ্টা করব। তো আল্লাহ হাফেজ।